সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের স্বাগত জানাচ্ছি ইকবাল সিদ্দিকী কলেজের অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি শাহানা আক্তার শিলা, প্রভাষক বাংলা, ইকবাল সিদ্দিকী কলেজ। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গৃহপ্রবন্ধটি নিয়ে। গৃহপ্রবন্ধটি আমরা পাঠ বিশ্লেষণ করে বুঝে নেওয়ার চেষ্টা করছি। আমরা গৃহপ্রবন্ধের এই ক্লাসটিতে অর্থাৎ পাঠ বিশ্লেষণের আজকে এই পর্বটি হচ্ছে চতুর্থ পর্ব। এই পর্বে আমরা তৃতীয় পর্বের পরের অংশটুকু নিয়ে আলোচনা করে বিশ্লেষণ করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের এই ক্লাসটিতে পরবর্তী অংশটুকু পাঠ বিশ্লেষণের মাধ্যমে বুঝে নেই। শিক্ষার্থীরা, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি রাজপ্রাসাদ। এই ছবিটা ব্রাসেলসের একটি রাজপ্রাসাদ। আমাদেরকে রোকেয়া সাখাওয়াত হোসেন বিভিন্ন বাড়ির ভেতরের বা অন্তপুরের দৃশ্যগুলো আমাদেরকে দেখিয়েছেন। এখন তিনি আমাদেরকে দেখাবেন একটি রাজ পরিবারের ভেতরের দৃশ্য। অর্থাৎ একটি রাজ পরিবারের রানী হওয়ার আকাঙ্ক্ষা প্রতিটা মেয়ের মধ্যেই থাকে, কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই রাজ পরিবারের রানীর যে দুঃসহ অবস্থা, সেই অবস্থার চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরবেন। তাহলে চলো আমরা আলোচনায় চলে যাই। আমরা একটি রাজবাড়ি দেখতে গিয়েছিলাম। রাজবাড়ি মানে হচ্ছে রাজবাড়ি, অর্থাৎ রাজার বাড়ি। বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর। অমরাবতী মানে হচ্ছে স্বর্গ, আর মনোহর মানে হচ্ছে সুন্দর। অর্থাৎ রাজবাড়ি আসলে যেমনটা হয় আমাদের কল্পনায়, যেমন স্বর্গ যেমন খুব সুন্দর, রাজবাড়িও কিন্তু ঠিক একজন কবির বর্ণিত একদম সেই স্বর্গের মতোই করে সুন্দর সাজানো গোছানো। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে। বৈঠকখানা মানে হচ্ছে বসার ঘর। এদিকে সেদিকে ৫-৭খানা রজত আসন। রজত মানে হচ্ছে রূপা, রজত আসন মানে হচ্ছে রূপার আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এই যে এত বিশাল বড় রাজপ্রাসাদ, এত ঝলমলে চারদিকে মূল্যবান বিভিন্ন আসবাবপত্র থাকা সত্ত্বেও সেখানে কি ৫ থেকে ৭টি রূপার আসন একেবারে শূন্য হৃদয়কে রাজাকে আহ্বান করছেন। কেন করছেন? কারণ এই এত বড় বাড়িতে রাজা কখনোই তার পদধূলা দেন না, অর্থাৎ তিনি এই রাজবাড়িতে তেমনভাবে আসেনি না। রানীর ঘর কয়খানাতেও টেবিল, টিপাই, চেয়ার ইত্যাদি সাজসজ্জা রয়েছে। টিপাই মানে হচ্ছে টুল, অর্থাৎ ৩ পায়া বিশিষ্ট যে টুলগুলো আছে সেগুলোকে বলা হয় টিপাই। তো রানীর যে ঘর, সেই ঘরেও কি আছে? টেবিল রয়েছে, টিপাই রয়েছে, চেয়ার অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো, কিন্তু তাহার উপরে ধুলার স্তর পড়িয়াছে। তার মানে চিন্তা করো যে সেখানেও কি হয়ে গেছে? ধুলার স্তর পড়ে আছে। কেন পড়ে আছে দেখো? রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। তাহলে এই যে রাজবাড়ি, এত তার জৌলস, এত তার আসবাবপত্র, কিন্তু এগুলো থাকার পরেও অর্থাৎ সেখানে কি এই যে রাজা, সে রাজা কিন্তু কখনোই কি করেন না? আসেন না, যার কারণে ধুলার স্তর পড়ে গেছে। তাহলে বুঝতেই পারছো রানীর মানসিক অবস্থাটা কেমন। তো দেখো, রানীকে দেখিয়ে আমি হতাশ হইলাম। এখানে শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে রানীকে দেখে কেন হতাশ হলেন। কারণ একটা জিনিস দেখো, এখানে রানীর মাঝে যে চিরাচরিত যে রানীসুলভ বৈশিষ্ট্যর দেখা যখন আমাদের এই লেখিকা পান নাই, তখনই কিন্তু তিনি হতাশ হয়েছেন। কারণ রানী বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে খুব সুন্দরী একজন রমণী, যে সবসময় পরিপাটি হয়ে থাকবে, হাসি খুশি থাকবে, হাস্যোজ্জ্বল থাকবে, এরকম। কিন্তু তিনি কিন্তু ঠিক তেমনটা রানীকে দেখতে পান নাই। সেজন্যই কিন্তু রানীর মাঝে যে চিরাচরিত যে রানীসুলভ বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য না দেখে তিনি হতাশ হয়েছেন। কেন হতাশ হয়েছেন সেই ব্যাখ্যাটা তিনি এখন দিচ্ছেন। কারণ বৈঠকখানা দেখিয়ে আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এই মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ এই যে অমরাবতীর ন্যায়, অর্থাৎ স্বর্গের মতো যে বৈঠকখানা দেখেছে আমাদের লেখিকা, তিনি সেটা দেখে ভেবেছেন তাহলে রানীও কি হবে? সেই রকম সুন্দরী হবে, হাস্যোজ্জ্বল হবে। কিন্তু তিনি তেমনটা না দেখে কেমন দেখেছেন? এই মূর্তি অর্থাৎ রানীর যে ছবি তার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, তিনি সৌন্দর্যের দিক থেকে অনেক সুন্দর, একজন কম বয়সী একটা বালিকা। দেখো তার পরিধানে কি আছে? সামান্য লাল পেরে বিলাতি ধুতি, অর্থাৎ বিলাতি ধুতি পরে আছে লাল পেরে।
লাল পাড়ের শাড়ি আর কি, সেটা পরে আছে। অলংকার বলতে হাতে তিন তিন গাছি বেলুরের চুড়ি। বেলুরের চুড়ি মানে হচ্ছে কাঁচের চুড়ি, রেশমি চুড়ি যেটাকে আমরা বলি। তো রানী দেখতে সুন্দর, কম বয়সী, সে বিলাতি ধুতি, অর্থাৎ বিলাতি ধুতি বলতে বিলাতি কাপড়, বিদেশের কাপড়ের তৈরি লাল পায়ের শাড়ি পরে আছে। আর অলংকার বলতে তার হাতে কি আছে, মাত্র তিন তিন গাছি তোমার হচ্ছে কাচের চুড়ি রয়েছে তার হাতে। মাথায় রুক্ষ কেশের জটা। রুক্ষ কেশের জটা মানে হচ্ছে একেবারে রুক্ষ চুল হয়ে আছে, কারণ সেই চুলে কি নাই, তেল দেয়া নাই। অনুমান 15 দিন হইতে তৈলের সহিত চুলগুলির সাক্ষাৎ হয় নাই। অর্থাৎ তিনি এতটাই উদাসী আনমনা হয়ে রয়েছেন যে তিনি সাজসজ্জা করতে ভুলে গেছেন, কারণ তার মনের মধ্যে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই। তাহলে দেখো 15 দিন, এটা একটু মাথায় রাখবেন, কারণ হচ্ছে জ্ঞানমূলকের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এবং এমসিকিউর জন্য, যে অনুমান, লেখিকা অনুমান করছেন যে 15 দিনের মতো হয়ে গেছে তার চুলে তেল দেয়া নেই, সেজন্য চুলগুলো রুক্ষ হয়ে গেছে। মুখখানি এমনই করুণভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতী বিষাদ বলিলে অত্যুক্তি হয় না। তার মানে এতটাই বিষাদ, এতটাই ম্লান হয়ে আছে সেই রানীর মুখ, যে তাকে দেখে একেবারে মূর্তিমতী যদি বিষাদ বলা হয় তাহলে কখনোই সেটার ভুল বলা হবে না। দেখো এটা কেন বলেছে, কারণ একজন রানী তার নিজের ঘরেই কি সুখ থেকে বঞ্চিত, সেজন্যই কিন্তু এই কথাটি তিনি বলেছেন। অর্থাৎ এই যে রানী, সেই নারী কি, সেই নারীটাও কিন্তু তার যে অসহায়ত্ব, এই অসহায়ত্ব কিন্তু ফুটে উঠেছে, যার কারণে তিনি এত উন্মনা, এত বিষাদে তার জীবনটা পরিপূর্ণ হয়ে আছে। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। একটু দেখো, খুব সুন্দর একটা কথা বলেছেন লেখিকা, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, যে অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। কেন, দেখো রাজবাড়িতে গিয়ে রানীর দু চোখ ভরা যে তিনি যে বিষণ্ণতা দেখেছেন, এই বিষণ্ণতা দেখেই কিন্তু এই গৃহপ্রবন্ধের লেখিকা এই কথাটি বলেছেন, যে মানুষের চোখ কিন্তু তার মনের অনেক কথাই বলে দেয়। এই যে রানী, রাজা না আসার কারণে তার মনের ভেতরে যে বিষণ্ণতা, যে বিষাদ ভর করেছে, সেটা দেখেই কিন্তু লেখিকা এই উক্তিটি করেছেন। তো দেখো রানীর দু চোখে কি কি হৃদয় বিদারক ভাব ছিল, তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। হৃদয় বিদারক মানে হচ্ছে হৃদয়কে যে কষ্ট দেয়া, সেটা হৃদয় বিদারক। অর্থাৎ রানীকে দেখে তার যে দুই নয়ন, সেই দুই চোখ ভরা যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতা দেখে তিনি এই যে তার ভেতরের যে কষ্ট, সেটা লেখিকার মতে যে তিনি সেটা বর্ণনা করতেও পারবেন না। তিনি সেই দুঃখের, সেই অসহায় রমণীর যে অসহায়ত্ব, অধিকার বঞ্চনা, তার গৃহের মধ্যে থেকেও ভালোবাসা থেকে যে বঞ্চিত সেইটাই কিন্তু তিনি দেখিয়েছেন। অর্থাৎ শুধুমাত্র প্রাচুর্য থাকলেই, সমস্ত কিছুর তোমার প্রাচুর্য থাকলেই কিন্তু মানুষ সুখী হয় না। সুখী হওয়ার জন্য কিন্তু মানুষের কি লাগে, মানুষের আত্মিক যে শান্তি, সেই শান্তিটা লাগে, যেটা এই রানী কিন্তু পায়নি। তো লেখিকা এটাই বুঝিয়েছেন। চলো তার পরের দৃশ্য আমরা দেখি। তো আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী বলিলেন। বর্ষীয়সী মানে হচ্ছে বয়স্কা একজন মহিলা। তিনি কি বলছেন, দেখো তুমি রাজার রানী, তোমার এই বেশ কেন, মানে তুমি তো একজন রানী, তুমি হচ্ছে রাজার রানী, তোমার কেন এই বেশ, তোমার এই পোশাক কেন, এসো আমি চুল বেঁধে দিই। মানে রানীর এই উন্মনা অবস্থা দেখে, এত সাধারণ বেশ দেখে, সেই যে একজন বয়স্ক যে মহিলা, তিনি বলছেন তুমি তো রাজার রানী, তোমাকে তো আরও অনেক বেশি হচ্ছে সাজসজ্জা নিয়ে থাকার কথা, তোমার এই অবস্থা কেন, আসো আমি তোমার চুলটা বেঁধে দিই। এখানে একেবারে পরম স্নেহ, মমতা, মায়া মাখিয়ে কিন্তু তিনি এই কথাটা বলেছেন, কারণ রানীর এই বিষণ্ণতার ভাব দেখে। রানী উত্তর দিলেন, জানি না কী পাপে রানী হয়েছি। এখানে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে আমি রানী হব, অর্থাৎ রাজার রানী হওয়া কিন্তু অনেক একটা আরাধ্য বিষয়। কিন্তু এইখানে দেখো রানী কিন্তু নিজের মুখে বলছেন যে জানি না কী পাপে রানী হয়েছি। অর্থাৎ এই আলোচ্য উক্তিটিতে একজন অধিকার বঞ্চিত নারীর যে অসহায়ত্ব, সেই অসহায়ত্বটা কিন্তু এখানে ফুটে উঠেছে। ঠিক কথা, অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে। বাঞ্ছনীয় বোধ করা মানে হচ্ছে পাওয়ার আশা করে, যে বললাম যেটা তোমাদের, যে সবাই রানী হতে চায়। কিন্তু দেখো এই যে এই রানীর যে অধিকার বঞ্চনা এবং তার যে অসহায়ত্ব তার মধ্যে ফুটে উঠেছে, সেটাই লেখিকা কিন্তু এখানে প্রকাশ করেছেন। তারপরে লেখে কি বলছেন, দেখো মোহাম্মদীয় আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী। মোহাম্মদীয় আইন মানে হচ্ছে আমাদের যে মুসলিম আইন আছে, সেই মুসলিম আইন অনুসারে আমরা নারীরা কিন্তু আমাদের যে বাবার সম্পত্তির কিন্তু আমরা কিছু অংশের মালিক হই। আমাদের বাড়িও হয়। তো আমাদের যেহেতু মুসলিম ধর্মানুসারে আমরা মেয়েরা হচ্ছে তোমার বাবার সম্পত্তির মালিক হই, ছেলেরা বাবার সম্পত্তির একটু বেশি অংশের মালিক হয়, আর মেয়েরা হচ্ছে কম। অর্থাৎ মেয়েরা
ছেলেরা যেখানে 4/3 পাবে সেখানে মেয়েরা পাবে 4/1 এরকম আর কি। তো মেয়েরাও বাবার সম্পত্তির মালিক হবে, কিন্তু পুরুষের তুলনায় একটু কম। তো সেই অনুযায়ী একজন বাবার কাছ থেকে মেয়ে সম্পত্তি পেয়ে সেই বাড়ির মালিকও হয়, কিন্তু তাহা হইলে কি হয়, বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হন। অর্থাৎ একজন নারী তার বাবার বাড়ির মালিক হলেও সে কিন্তু প্রকৃত অর্থে সেই গৃহের কর্তা হতে পারেন না। কেন পারেন না? কারণ তিনি হচ্ছেন একজন নারী। তার মানে তোমরা বুঝতেই পারছো, সেই 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে ওই সময়ে যে সামাজিক যে প্রেক্ষাপট, একজন নারী যে অধিকার বঞ্চিত ছিল, সেটাই কিন্তু এর মাধ্যমে কিন্তু প্রকাশ হচ্ছে। তাহলে কারা প্রকৃত কর্তা হন? একজন স্বামী, অর্থাৎ পুরুষরা, তার পুত্র, হয়তোবা তার জামাতা, জামাতা মানে হচ্ছে মেয়ের জামাই, হয়তোবা আরও হতে পারে কে, তার দেবর। অর্থাৎ প্রত্যেক পুরুষই কিন্তু গৃহের কর্তা হয়, নারী কিন্তু হয় না। এটাই কিন্তু তখনকার বুঝে। অর্থাৎ সেই সময় সামাজিক অবস্থাটাকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তাহাদের অভাবে বড় আমলা বা নায়েবটি বাড়ির মালিক। এখানে খেয়াল করো, যদি নারীর এই সমস্ত অভিভাবক না থাকেন তাহলে কে তার মালিক হন? সরকারি বড় আমলা। বড় আমলা বলতে এখানে সরকারি চাকরিজীবীকে বোঝানো হয়েছে, বা নায়েব। নায়েব মানে হচ্ছে ভূমি দেখাশোনা করেন যিনি। ওই সময় তোমরা দেখবে যে রাজার যে ভূমি বা সম্পত্তি ছিল সেগুলো কিন্তু দেখাশোনা করতো নায়েব। এটা একটা পেশা ছিল। তো এই নায়েব কি করতো? সেই মালিক হতো আর কি। মালিক মানে মালিকের ভূমিকায় অবতীর্ণ হতো। এবং গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রীড়া পুতুল মাত্র। ক্রীড়া পুতুল মানে হচ্ছে খেলার পুতুল। তাহলে একজন নারী তার বাবার সম্পত্তির মালিক হওয়ার পরেও শুধুমাত্র নারী হওয়ার কারণে সে কিন্তু গৃহকর্তা হতে পারছেন না। নায়েব কর্তৃকে যাহা বুঝান, অবোধ নিরক্ষর কর্তৃ তাহাই বোঝেন। এখানে একটু খেয়াল করো, আমরা অবোধ নিরক্ষর কেন বলেছেন? কারণ ওই সময় কিন্তু নারীর কোনো শিক্ষা ছিল না, নারীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল, যার কারণে সমাজে কিন্তু নারী পদে পদে লাঞ্ছিত হয়েছেন, অধিকার বঞ্চনায় তারা পড়েছেন। এই কথাটাই লেখক এখানে বুঝাতে চেয়েছেন যে গৃহকর্ত্রী নায়েবের ক্রীড়ার পুতুল মতো, অর্থাৎ নারীর অধিকার প্রতিষ্ঠার আহ্বান কিন্তু তিনি এখানে জানিয়েছেন রূপকের মাধ্যমে। কেন? কারণ এই যে একজন নারী যখন শিক্ষিত না হবে, তখন কিন্তু তাকে যখন ঠকানো হবে, সে কিন্তু এগুলোর কোনো প্রতিবাদ করতে পারবে না, বুঝতে পারবে না। সেই যে নায়েব, অর্থাৎ যে ভূমি দেখাশোনা করেন, সে তাকে যেভাবে বুঝাবেন, একজন নারী, একজন অশিক্ষিত নারী কিন্তু সেটাই বুঝবে, এবং সে কিন্তু তার অধিকার নিয়ে সচেতন হতে পারবে না। তার অধিকার প্রতিষ্ঠার জন্য সে কিন্তু কি করতে পারবে না, কোনো মানে আন্দোলনও করতে পারবে না। সেজন্য কিন্তু এখানে বেগম রোকেয়া কিন্তু বলছেন যে একজন নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কি শিক্ষার অবশ্যই দরকার আছে। যার কারণে তিনি কিন্তু বলেছেন যে নিরক্ষর কর্তৃ তাই বুঝেন যা তার নায়েব তাকে বুঝায়। তার মানে তোমরা বুঝতেই পারছো, নায়েবও কর্তার ভূমিকায় চলে যায়, কিন্তু নারী তার গৃহের সঠিক গৃহকর্তা হিসেবে আবির্ভূত হতে পারে না সেই তৎকালীন সেই সময়টাতে। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। পরবর্তী অংশে আমরা বাকি অংশ যতটুকু বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।